এসআইআর শুনানিতে এসে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু। রামপুরহাটের ১ নম্বর ব্লকের ঘটনা। সস্ত্রীক কাঞ্চন মণ্ডল তিনি এসেছিলেন আজকে শুনানিতে এবং সেখানে তিনি অসুস্থ বোধ করেন। বিডিও নিজের গাড়িতে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এসআইআর এর শুনানি পর্ব চলছে। আপনারা জানেন ৮০ বছরের বৃদ্ধ সস্ত্রীক তিনি এসেছিলেন আজ শুনানিতে হাজিরা দিতে এবং তারপরেই তার মৃত্যু হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কিভাবে মৃত্যু হলো, চিকিৎসকরা কি জানাচ্ছেন, বিডিও কি বললেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে শনিবার রামপুরহাট ১ নম্বর ব্লকে এই এসআইআর হিয়ারিং চলছিল এবং সেখানে কাঞ্চন মণ্ডল, যার বাড়ি হচ্ছে রামপুরহাট পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডে, তার সস্ত্রীক তাকে ডাকা হয়েছিল এবং কাঞ্চনবাবুর স্ত্রী আগেই আসেন। কাঞ্চনবাবু সাইকেল চালিয়ে এসেছিলেন এবং তিনি যখন বিডিও অফিসে আসেন এবং কিছুক্ষণ ছিলেন, তারপরে হঠাৎ করে তিনি পড়ে যান। পড়ে গিয়েই তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে বিডিও ছুটে আসেন। বিডিও তার নিজের গাড়ি করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসে, কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। তাই পরিবারের বক্তব্য হচ্ছে যে কি হয়েছে তারা কিছুই বুঝতে পারছেন না। তিনি যে অসুস্থ ছিলেন সেটাও নয়, কারণ যেহেতু তিনি সাইকেল চালিয়ে এসেছিলেন, কিন্তু এখানে এসে তার কি হলো সেই বিষয়টা পরিষ্কার তার পরিবারের লোকজনও বলতে পারছে না। অন্যদিকে যে ১৩ নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর, তার স্বামী তৃণমূল নেতা, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই এসআইআর নিয়ে প্রত্যেকেই একটা আতঙ্কের মধ্যে রয়েছে। এই কাঞ্চনবাবু তিনিও আতঙ্কের মধ্যে ছিলেন, কারণ যেহেতু তাকে ডাকা হয়েছিল যে কি হবে না হবে, তিনি নিজেও এই আতঙ্ক থেকেই কিন্তু তার এই হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি মারা গেছেন বলে তিনি দাবি করেছেন। আর প্রতিবেশী যিনি তার সঙ্গে ছিলেন, অর্থাৎ কাঞ্চনবাবুর সঙ্গে ছিলেন, তিনি জানিয়েছেন যে হঠাৎ করে এই ঘটনা ঘটেছে। যখন তিনি সাইকেলে করে এসেছিলেন, নামলেন, তারপরে তিনি পড়ে গেলেন এবং পড়ে গিয়েই অচৈতন্য হয়ে গেছিলেন। এবং ওখানকার স্থানীয়, অর্থাৎ কাঞ্চনবাবুর যেমন স্ত্রী ছিল, স্থানীয় যারা ছিল সবাই তাকে মুখে জলের ঝাপটা দেয়, কিন্তু তারপর তার কিন্তু সেন্স ফেরেনি। এরপরে বিডিও ছুটে আসেন, অ্যাম্বুলেন্সে ডাকার কথা হয়, কিন্তু সেই সুযোগ না দিয়ে বিডিও তার নিজের গাড়িতে করে তুলে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসে, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ একটা জিনিস খুব পরিষ্কার যে আমরা দেখি এই একাধিক অভিযোগ তুলেছে তৃণমূলের তরফ থেকে যে এসআইআর এ ডাকার ফলে অনেকে আতঙ্কে ভুগছেন এবং তার ফলে একের পর একই ঘটনা ঘটছে। ধন্যবাদ। আসছে পরের খবরে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হুমকি মেল। লোকভবনের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজ্যপালকে হুমকি মেল পাঠানো হয়েছে। আর এদিকে এই ঘটনার পরে শুক্রবার সকালে রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল। ডেকার্স লেনে গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। হুমকি মেলের ঘটনায় এক প্রৌঢ়কে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। উইল ব্লাস্ট দ্য গভর্নর। বৃহস্পতিবার রাতে এরকমই হুমকির মেল পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকভবনের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাত ১২:৫৪ রাজ্যপালকে হুমকি মেল পাঠানো হয়। সূত্রের দাবি তাতে ইংরেজিতে লেখা ছিল উইল ব্লাস্ট দ্য গভর্নর, অর্থাৎ রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এই মেল পাওয়ার পরই আরও আঁটোসাঁটো করা হয় সিভি আনন্দ বোসের নিরাপত্তা। কিন্তু কলকাতায় তিনি যে পুরোপুরি নিরাপদ তা প্রমাণ করতে এদিনই শহরের রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল। চলে যান ডেকার্স লেনে, চকোলেট উপহার দেন ব্যবসায়ীদের। I am in the street, I am with the people. People can protect me, and the protection given by the people is much more than the protection that can be given by anybody else. I am very happy to come here, be with the people. বর্তমানে রাজ্যপাল Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান। লোকভবন সূত্রে দাবি হুমকি মেল পাওয়ার পর তা স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে। গভীর রাতে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠকও হয়। রাজ্যপাল যদি কোনো এরকম হুমকি পেয়ে থাকেন, অবশ্যই সেটা কনসার্ন জায়গাকে জানিয়ে দিন যে এই নাম্বার থেকেই পেয়েছি। সেটা তারপরে যা যা হওয়ার সাইবার সেল বা যারা দেখেন বা যে কনসার্ন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা এটা বের করে নেবেন। রাজ্যপাল কিংবা মুখ্যমন্ত্রী কিংবা অন্য কেউ নন, যে কোনো সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ প্রান্তিক নাগরিক যদি কোথাও আক্রান্ত হন, তার পুরো দায়িত্ব এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে বর্তায়। এবং সেই দায় থেকে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে দায়িত্ব এড়াতে পারবে না, কারণ এই মুহূর্তে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস, দুষ্কৃতী, প্রশাসনের একাংশ মিলেমিশে একাকার। রাজ্যপালকে হুমকি মেলের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সুব্রত দত্ত রায় নামে ৬৮ বছরের এক প্রৌঢ়কে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। রুমা পাল, ঐশী মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
2020 সালে মাস মাইনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 5 বছরেও তা হয়নি। এই অভিযোগে হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিলেন প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু ইডির আইপ্যাক অভিযানের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচির দিনে তার অনুমতি মেলেনি। মিছিল শুরুর আগে জমায়েতকারীদের আটক করে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে এদিন পথে নেমেছে তৃণমূল। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত হয়েছে মিছিল। তবে তার আগে এদিন সকালে সেই হাজরাতেই বাঁধল হুলস্থুল। কথা রাখেনি সরকার। এই অভিযোগে মিছিল ও প্রতিবাদ সভা শুরুর আগেই শুরু পুলিশি ধরপাকড়। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো জমায়েতকারীদের। এখানে যারা প্রাণী সহায়করা এসেছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে, তাদের এখান থেকে আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন 2020 সালে খাতড়ার একটি জনসভা থেকে যে তাদের মাস মাইনের বন্দোবস্ত করবে সরকার। আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কর্মসূচি 1 সপ্তাহ আগে থেকে করা ছিল, পারমিশন করা ছিল, তার কোনো সদুত্তর নেই। জোর করে এই পুলিশ, কলকাতা পুলিশ কার আঙিনায় চোখ ইশারায় করছে আমরা জানি না, কিছু জানি না। ইডির আইপ্যাকের অভিযান ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। প্রতিবাদে এদিন যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের কর্মসূচি উপলক্ষে এদিন সকাল থেকেই যাদবপুর থেকে হাজরা সব জায়গায় ছিল পুলিশি তৎপরতা। জোরদার করা হয় নিরাপত্তা। অন্যদিকে এদিনই হাজরা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত মিছিলের ডাক দেয় প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশন। যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন সকালে যখন হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের মেগা জনসভার প্রস্তুতি চলছিল, তখন সেখানে হাজির হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী সহায়ক কর্মীরা। 2020 সালে খাদড়ার জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক। সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মাসিক উৎসাহ ভাতা দেওয়া হয় 5,500 টাকা। পুলিশ বলছে এখানে তোমাদের কোনো রকম কোনো ডেপুটেশন কিছু দিতে দেবো না, এখানে দাঁড়াতে দেবো না। বলছে এখানে একটা সভা রয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারা আন্দোলন করেছেন এই বিশ্বাস নিয়ে যে রাজ্য সরকার তাদের কথা শুনবেন, তাদের আন্দোলনের কিছুটা হলেও অন্তত মান্যতা থাকবে, তারা সেই আন্দোলনের মর্যাদা পাবেন। রাজ্যের এই আন্দোলনকারীদের এবারে ভাবতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই, একমাত্র পুলিশের ধাক্কা খাওয়া ছাড়া। একমাত্র আন্দোলন হচ্ছে তৃণমূলকে সরানোর আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়িটা তো স্পেশাল সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, এটা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী Z+ ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, স্বাভাবিকভাবেই পুলিশ আটকেছে প্রোটোকল অনুযায়ী। প্রাণী সম্পদ দপ্তরের জন্য যে ন্যায্য বরাদ্দ টাকা, সেটা 2022 সাল থেকে পেন্ডিং আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, আমরা চাই তাদের পাশে থাকতে। এই অসভ্য বর্বর বিজেপির সরকার, তারা যদি ফান্ড অ্যালোকেশনটা করে দিত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো। এদিন কর্মসূচি শুরুর আগেই জমায়েতকারীদের আটক করে পুলিশ। সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।